রায় নিজের ব্যাগপত্র গুছিয়ে অফিস যাওয়ার জন্য বেরোতে গেলেই অনির্বাণ বলতে থাকে, তুমি কোথায় যাচ্ছ? তখন রায় বলতে থাকে, তোমাকে তো বললাম আমি কোথায় যাচ্ছি, আর আমি কোথায় যাই সবসময় সেটা তুমি জানো না? আমি অফিস যাব। তখনই অনির্বাণের মা বলে ওঠে, এই ব্যাগপত্র নিয়ে তুমি কোথায় যাচ্ছ? তখন রায় অনির্বাণকে বলতে থাকে, দেখো, হয়তোবা এই কাগজটা তুমি যত্ন করে রেখেছিলে দেখলাম, তাই এই কাগজটা না এখন একটা মূল্য আছে। নাও, তোমার আর আমার প্রপারলি এবার ডিভোর্সটা হয়ে যাবে। নাও এই কাগজটা নাও। তখন অনির্বাণ বলতে থাকে, রায় তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো, এটা কিন্তু করা উচিত না। তখন রায় বলতে থাকে, কেন উচিত না? তখনই অনির্বাণের মা বলতে থাকে, ও আচ্ছা, কয়দিন পরেই তো তোমার পেট থেকে বাচ্চার রহস্যটা বেরিয়ে আসবে। তারপরে কি করবে? আমার ছেলের দোষ দেবে যে ডিভোর্স দিয়ে দিয়েছে, তোমার বাচ্চার ভার নেয়নি? আমার ছেলেকে দোষারোপ করবে? না, সেটা আমি কিছুতেই হতে দেবো না। তখন রায় বলতে থাকে, দেখুন, এরকম কিছুই ঘটবে না। তখনই অনির্বাণের বাবা বলতে থাকে, দেখো, এই কুৎসিত ব্যাপারটা নিয়ে আমার কথা বলতে একদম ইচ্ছে করছে না, তারপরও বলতে হচ্ছে। তুমি সাদা কাগজে এটা সবকিছু লিখে দিয়ে যাও যে এই বাচ্চা অনির্বাণের নয়, এর দায়ভার আমার ছেলে নেবে না। বুঝতে পেরেছো? তখন রায় বলতে থাকে, না, এটা আমি কিছুতেই বলবো না, কারণ আমার পেটে কোনো বাচ্চা নেই। এটা সম্পূর্ণ মিথ্যে। তখনই অনির্বাণের মা বলতে থাকে, হ্যাঁ, তুমি তো এখন এগুলো বলবেই। নিজের দোষটা অনির্বাণের গাড়ি কি করে ফালাবে সেটাই তো চিন্তা করছো তুমি, তাই না? আগের বারও কিন্তু মৃত্যুর নাটক করেছিলে, তখন তোমার মা কিন্তু আমার ছেলেকে জেলে পাঠাতে চেয়েছিল। তখনই রাই অনির্বাণকে বলতে থাকে, শোনো অনির্বাণ, হয়তোবা আমি এখন হোস্টেলে যাচ্ছি না, কিন্তু আমি একটা গেস্ট রুমে থেকে নেব। কিন্তু তোমরা যা করছো না, সেটার জন্য তোমরা পস্তাবে। আর শোনো, আগেরবার না মৃত্যুর নাটকটা আমি করিনি, তুমি আমাদের কাছে গিয়েছিলে। বুঝতে পেরেছো? সেটা ভালো করে বুঝিয়ে দাও তোমার মাকে। এই বলে রাই ওখান থেকে বেরিয়ে চলে যায়। তখন অনির্বাণের মা বলতে থাকে, কত দেমাগ দেখেছো, এসব মেয়েদের এরকমই হওয়া উচিত। তারপরে দেখা যাবে স্রোতকে ফোন করে রাই। তারপরে স্রোত ওইদিকে রায়ের জন্য তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোতে গেলে বৌমনি বলতে থাকে, স্রোত, এত চিন্তা করো না তো, কিচ্ছু হবে না। তখন স্রোত বলতে থাকে, বৌমনি, আমার কি জন্য যেন অনেক চিন্তা হচ্ছে। তখনই বৌমনি বলতে থাকে, আচ্ছা আমি কি যাব? তখন স্রোত বলে, না না বৌমনি, আগে আমি সবটা শুনি। তখনই দেখা যাবে সার্থকের বাবা ফোন করে স্রোতকে। তখন স্রোত বলতে থাকে, আঙ্কেল তুমি ফোন করেছো, তোমাকে না আমার অনেক দরকার ছিল। তখন সার্থকের বাবা বলতে থাকে, তাই নাকি রে মা, কেন, কি হয়েছে? তখন স্রোত বলতে থাকে, আচ্ছা আঙ্কেল, আমি যদি তোমার কাছ থেকে কারোর জন্য চিকিৎসার জন্য হেল্প চাই, তুমি করবে? তখন সার্থকের বাবা বলে, এটা কোনো কথা হলো? আমি হয়তোবা রিটায়ার্ড নিয়েছি, কিন্তু পেশাটা তো আমার ডাক্তারিই ছিল। বল কার জন্য? তখন স্রোত বলতে থাকে, আমার দিদি ভাইয়ের কিছু একটা তো হয়েছে, আমি বুঝতে পারছি, কিন্তু ও মুখ ফুটে বলতে চাইছে না। আজকে দেখা করব, আজকে বলবো। আমি বিকালেই তোমার কাছে রিপোর্ট গুলো নিয়ে আসবো। তখনই সার্থকের বাবা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তুই আগে গিয়ে তোর দিদি ভাইয়ের সাথে কথা বল, তারপরেই যা শুনবি আমার কাছে নিয়ে আসবি, ঠিক আছে? তখনই স্রোত বলে, ঠিক আছে। তারপরে দেখা যাবে স্রোতের সাথে রাই দেখা করে, সেই রিপোর্ট গুলো দেখায়, যা দেখে স্রোত পুরো চমকে যায়। তখন স্রোতকে রাই বলতে থাকে, আচ্ছা তুই এই রিপোর্ট গুলো দেখিয়ে কারোর সাথে কনসাল্ট করতে পারবি? তাহলে খুব ভালো হবে। তখন স্রোত সেই রিপোর্ট গুলোকে নিয়ে সার্থকের বাবার কাছে যায়। গিয়ে দেখালে সার্থকের বাবা বলতে থাকে, যে সিমটম গুলো দেখা যাচ্ছে ওগুলো আসলে প্রেগনেন্সি বোঝা যাচ্ছে। তখন স্রোত বলে, আঙ্কেল, অন্য কিছুও তো হতে পারে। তখন স্রোতকে ওর আঙ্কেল বলতে থাকে, তোমার কি মনে হচ্ছে মা? তখন স্রোত বলতে থাকে, এগুলো সম্ভাব্য ক্যান্সারের লক্ষণও তো হতে পারে আঙ্কেল। যা শুনে সার্থকের বাবা অবাক হয়ে যায়। তো বন্ধুরা, সত্যিই কি রায়ের ক্যান্সার হয়েছে? তোমার কি মনে হয়? কমেন্ট করে জানাও।